মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই লোকটিটাকে জঙ্গলে নিয়ে গিয়ে তার সাথে খারাপ কাজ করে। মেয়েটিকে তার মা বারবার ফোন করছিল, তাই লোকটি বিরক্তি নিয়ে ফোন কেটে দিল। তারপর সে হুমকির সুরে বলল, তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। দূর থেকে শোনা গেল মায়ের ভাঙা কান্না, যেন আকাশের বুক চিরে আসা এক হাহাকার। লোকটি মুহূর্তেই থেমে গেল, যেন সে ঠিক এই সময়টারই জন্য অপেক্ষা করছিল। সে এক পশুর লালসায় মায়ের কণ্ঠস্বরের দিকেই পা বাড়ালো। মেয়েটির চোখের কোণ বেয়ে নেমে এলো এক ফোঁটা অশ্রু। মেয়েটির বুঝতে আর বাকি নেই যে এই দানবটা তার মাকেও আঘাত করতে চায়। মেয়েটি হাত বাড়িয়ে মাটির উপর পড়ে থাকা একটি পাথর তুলে নিল। নিজের সমস্ত শক্তি একত্র করে সে ছুটে গেল লোকটার দিকে। সে তার মাকে বাঁচানোর জন্য লোকটির মাথায় বারবার আঘাত করতে থাকে, যতক্ষণ না লোকটির মস্তিষ্ক বেরিয়ে আসে। এদিকে মেয়েটির মা অসহায়ভাবে তার মেয়েকে খুঁজছে, কিন্তু সে জানেই না যে তার মেয়ে এখন জীবন মৃত্যুর লড়াই লড়ছে। এরপর মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় লোকটি মারা গিয়েছে, আর কাছাকাছি কোনো প্রকার সাক্ষী ছিল না, তাই মেয়েটির সাথে অন্যায় করা হয়েছে কিনা তা নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়ে। আবার পুলিশ ধারণা করেন যে হয়তো তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এমনকি লোকটি যে মেয়েটির মাকে আঘাত করতে চেয়েছিল সেটাও প্রমাণ করা যায় না। তাই আইনজীবী মেয়েটিকে বলেন, যেহেতু কোনো প্রমাণ নেই তাই তার কথার ভিত্তিতে মামলা জেতা কঠিন। তাই তিনি জনগণের সমর্থন অর্জনের জন্য তার সাথে ঘটা অন্যায়ের কথা জনগণের সামনে প্রচার করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মেয়েটি তার মায়ের সাথে একা থাকত, তাই তাদের সমাজের লোকের অনেক কথা শুনতে হয়েছে। এখন যদি মানুষ জানে তার মেয়ের সাথে অন্যায় করা হয়েছে, তবু এই সমাজ প্রশ্ন তুলবে তার মেয়ের চরিত্র নিয়ে। সেই অপমান, সেই বিচারহীন কলঙ্কের চেয়ে চুপ থাকাই তাদের কাছে শ্রেয় বলে মনে হয়েছিল। পুরো প্রক্রিয়ার মধ্যে মেয়েটি ছিল অস্বাভাবিকভাবে শান্ত, যেন কোনো ভয় তাকে স্পর্শই করতে পারেনি। মেয়েটি কেবল তার মায়ের সামনেই কেঁদেছিল। তাকে যে জেলে থাকতে হবে সে নিয়ে তার কোনো ভয় ছিল না। সে শুধু তার মায়ের জন্য চিন্তিত ছিল। সে তার মাকে বারবার বলছিল যে কষ্ট পেও না, আমি ঠিক আছি, আর সহজে কাউকে বিশ্বাস করো না। মেয়ের কথা শুনে তার মায়ের মন ভেঙে গেল। তিনি কথা বলতে পারছিল না, কেবল তার মেয়ের হাত ধরে জোরে জোরে কাঁদতে শুরু করলো। আদালতে যেহেতু তার সাথে খারাপ কাজ করা হয়েছে কিনা তা প্রমাণ করার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল না, তাই এটাও প্রমাণ করা অসম্ভব হয়ে পড়ে যে লোকটি তার মাকে আঘাত করতে যাচ্ছিল। তাছাড়া আক্রমণটি বেআইনি ছিল এবং এটাকে বৈধ প্রতিরক্ষা হিসেবে বিবেচনা করা যায় না। শেষ পর্যন্ত মেয়েটিকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। যখন তার মেয়েকে সেলে নিয়ে যাচ্ছিল তখন সে ছুটে এসে বিচারকের সামনে হাঁটু গেড়ে বসে অনুরোধ করে। সে চিৎকার করে বলতে চায় তার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের কথা, কিন্তু তার কথা কেউ শোনে না। সে নীরবে যেন প্রশ্ন তুলছে বিধাতার কাছে, কেন পৃথিবী এত নিষ্ঠুর। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এইভাবেই মেয়েটি শুরু করে একটি অন্ধকার কারাগার জীবন। যখন সে প্রথম ঘরে এলো তখন অন্যান্য বন্দীরা তাকে মারধর করত। রাতে যখন সবাই ঘুমোতো তখন সে কেবল নীরবে কাঁদত। এরপর ইউ মেয়েটির দুর্ভাগ্যের কথা জানতে পারে। মেয়েটির কথা শুনে তার খুব মায়া হয়, তাই সে তাকে তার প্রয়োজনীয় জিনিস দেওয়ার সাথে সাথে নিজের ভাগের খাবারও তাকে দিত। কিন্তু মেয়েটি তার মায়ের অবস্থা নিয়ে চিন্তিত ছিল। তারপর সে জানতে পারে যে কারাগারে কাজ করলে মজুরি পাওয়া যায়। তাই পরের দিন সে ইউ এর পিছনে পিছনে মেরামতের দোকানে কাজ করতে গেল। সে উপার্জন করতে চেয়েছিল যাতে তার মা বাইরে ভালো খেতে পারে এবং গরম পোশাক পরতে পারে। সারা দিন কঠোর পরিশ্রমের পর মেয়েটি লেডি পুলিশকে জিজ্ঞেস করলো যে সে আজকের বেতন কখন পাবে। কিন্তু লেডি পুলিশটি মেয়েটির সরলতা দেখে তাকে নিয়ে মজা করতে থাকে। এতে মেয়েটি ভীষণভাবে কষ্ট পায়। গভীর রাতে সে দেয়ালের পাশে একা বসেছিল। এই সময় সেলের একজন বড় দিদি তাকে সান্ত্বনা দিতে এসেছিল। প্রথমে সে তাকে তার করুণ অভিজ্ঞতার কথা বলল। সেও আগে একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু এখন সে একজন অপরাধী। এতে তাদের মাঝে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে মেয়েটি আর মনমরা হয়ে থাকত না। সে তার মাকে চিঠি লিখতে শুরু করে, এই ছোট দলে মিশে যাওয়ার চেষ্টা করে। অবশেষে সে প্রথমবারের মতো তার মাকে দেখার সুযোগ পেল। তার মা মেয়েকে দেখার আগে বাথরুমে গিয়ে হাসির চেষ্টা করে যাতে তার কাছে তাকে দুর্বল না দেখায়। তিনি গুছিয়ে কথা বলতে পারছিলেন না। কিছুক্ষণ অনুশীলনের পর সে পরপর কয়েকটি শব্দ গুছিয়ে বলতে সক্ষম হয়। এরপর সে চোখের জল মুছে তার মায়ের কাছে যায়। কিন্তু যখন সে তার মেয়েকে হাসি মুখে তার সামনে আসতে দেখল তখন সে আর নিজেকে আটকে রাখতে পারল না। সে কান্না করতে লাগলো। মেয়েটি তার মাকে সাহস দেবার জন্য বারবার বলছে যে আমার মা ভালো আছে, আমার পরিবারও ভালো আছে।
কিন্তু মাকে এত কাঁদতে দেখে মেয়েটিও অবশেষে কাঁদতে শুরু করলো। তারপর ঘটে একটা দুর্ঘটনা। মেয়েটির পেটে প্রচন্ড ব্যথা হচ্ছিল এবং সে উঠতে পারছিল না। তাই পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর পর সে জানতে পারে যে সে ওই পশুর বাচ্চার সাথে গর্ভবতী। মেয়েটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে যায়। সে হাসপাতাল থেকে কারাগারের দরজার দিকে দৌড়ে গেল। মেয়েটি বাড়ি যেতে চায়। এই সময় তার মাকে তার খুব দরকার, কিন্তু কারাগারের শক্ত লোহার দরজার কাছে হেরে গেল এক নিষ্পাপ মেয়ের আর্তনাদ। পুলিশ এসে নির্দয়ভাবে তাকে টেনে হিচড়ে নিয়ে গেল। তাকে একটি ছোট অন্ধকার ঘরেও আটকে রাখা হলো। মেয়েটি মাটিতে শুয়ে অঝরে কাঁদছিল। সে বুঝতে পারছিল না যে কেন ভাগ্য তার সাথে এমন রসিকতা করছে। 19 বছর বয়সে সে এটা মোটেও সহ্য করতে পারছিল না। পরের দিন সেলের বড় দিদি তাকে দেখতে এলো। এই সময় মেয়েটির পেট উন্মুক্ত ছিল, তাতে নখের দাগ ছিল। বড় দিদি তার কাপড় ঠিক করে। মেয়েটির কষ্ট দেখে তারও চোখের কোণে জল এলো। তারপর বড় দিদি মেয়েটিকে আবারও সেলে নিয়ে গেল। কারারক্ষীরা তাড়াহুড়ো করে তার গায়ে একটা লেপ পরিয়ে দিল। মেয়েটি চুপচাপ শুয়ে রইল। তারপর থেকে সে একটাও কথা বলতো না। বেশ কয়েকদিন ধরে সে কিছু খায়নি, এমনকি সে তার মায়ের সাথেও দেখা করতে চাইছিল না। সে আসলে বুঝতে পারছিল না যে কিভাবে তার মাকে এটা বলবে। সে চাইছিল না তার মা এসব জেনে কষ্ট পাক। কারারক্ষীরা যখন বিষয়টি জানতে পেরেছিল তখন তারাও এতে দ্বিমত পোষণ করেছিল। কিছু লোক মনে করে যে শিশুটি আসলে নির্দোষ, যাই হোক না কেন শিশুটিকে জন্মাতেই হবে। কিছু লোক মনে করে যে বাচ্চাটি একটা পশুর, তাই তার জন্ম হতে পারে না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হয়েছিল, কিন্তু মনে হচ্ছে মেয়েটি তার মন স্থির করে ফেলেছে। পরের দিন যখন সে কাজ করছিল তখন সে ভাঙা কাঁচের টুকরো দিয়ে তার পেটে আঘাত করে। একই কক্ষে থাকা অন্য কারারক্ষী তা দেখতে পায়। কারারক্ষী মেয়েটিকে লাথি মেরে কাঁচের টুকরো নিচে ফেলে দেয়। আসলে এই কারারক্ষীটি মেয়েটিকে বাল্যকালে তার বাবা মা ছেড়ে চলে গিয়েছিল, তাই সে চাননি অন্য কোনো নিষ্পাপ বাচ্চা এভাবে আঘাত পাক। ভাগ্যক্রমে কারারক্ষীরা সময় মতো এসে তাকে টেনে নিয়ে যান। কারারক্ষীরা গুদামে মেয়েটির জন্য একটি সহজ কাজ খুঁজে বের করে। এরপর তারা মেয়েটিকে আদালতে সাজা কমানোর আবেদন করার পরামর্শ দেয়। সকলের জোড়াজুড়িতে মেয়েটি অবশেষে বাস্তবতার মুখোমুখি হওয়ার সাহস অর্জন করেছিল। সে একটি কলম বের করে তার মাকে একটি চিঠি লিখেছিল। কয়েক মাস পর মা অবশেষে সে তার মেয়ের খবর পেল। তার মা এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে তিনি কেঁদে ফেলেছিলেন। এরপর থেকে মেয়েটি স্বাভাবিকভাবেই কাজ করতে থাকে। এর সাথে সুসংবাদও এসেছিল। আদালত তার আবেদন গ্রহণ করেছে এবং মূল 5 বছরের সাজা কমিয়ে 1 বছর করা হয়েছে। এতে সে বেঁচে থাকার এক নতুন আশা পায়। কিন্তু যখন সে গর্ভপাতের জন্য আবেদন করে তখন একটা দুর্ঘটনা ঘটে। মেয়েটির হঠাৎ তীব্র পেটে ব্যথা হয়। পরীক্ষার পর সে দেখতে পায় যে শিশুটির বয়স ইতিমধ্যেই 6 মাস। দিনের পর দিন শিশুটি মায়ের গর্ভে বেড়ে উঠছিল, কিন্তু এরপর একটি নতুন সমস্যা দেখা দেয়। কোরিয়ান আইন অনুসারে শিশুর বয়স 6 মাসের বেশি হলে গর্ভপাত করা যাবে না। এর ফলে মেয়েটি আবার মরিয়া হয়ে ওঠে। সে কেবল তার পেট দিনের পর দিন ফুলে ওঠা দেখতে পেত। তার ছেলের বন্ধুরা সবসময় তার পাশে ছিল। তাকে ভালো বোধ করার জন্য তারা বাথরুমে তার প্রিয় কালার দিয়ে বোস রং করেছিল। আগত ছোট্ট জীবনের আগমনকে স্বাগত জানাতে তারা রাত জেগে থাকতে এবং তার জন্য নানা ধরনের জিনিস তৈরি করতে দ্বিধা করেনি। ছোট্ট জীবনটা যেন ভালোভাবে ঘুমোতে পারে, তাই তারা অন্যদের রোদে শুকতে দেওয়া লেপও চুরি করেছিল। তারা ওয়েইয়ের গোলাপি ইউনিফর্ম ছিঁড়ে ছোট্ট শিশুটির জন্য একটি সুন্দর পোশাক তৈরি করেছিল। এমনকি ইউজিংও তাদের আচরণে মুগ্ধ হয়েছিলেন এবং তাদের জন্য একটি সুই বাক্সের ব্যবস্থা করেছিলেন। ইউজিং শিশুটির জন্য সুন্দর খেলনা তৈরি করেছিল। এমনকি কারাপ্রধানও প্রায়শই তাকে সুস্বাদু পরিপূরক খাবার দিতেন। মেয়েটি তার চারপাশের লোকেরা তার জন্য যা কিছু করেছিল তার জন্য খুব কৃতজ্ঞ ছিল, কিন্তু এর সাথে সে নিজেও একটি সিদ্ধান্ত নিয়েছিল। সে তার প্রিয় মায়ের জন্য একটি সুন্দর শিল্পকর্ম আঁকল, যেন সে তার শেষ ভালোবাসার নিদর্শনটি মাকে দিতে পারে। তারপর প্রতিটি বন্ধুর জন্য রেখে গেল একটি করে চিঠি, ভালোবাসা, কৃতজ্ঞতা আর বিদায়ের শব্দে ভরা। তারপর সে কারাগারের ডাক্তারকে বারবার অনুরোধ করে ব্যথানাশক ওষুধ সংগ্রহ করে, যেগুলি সে সাবধানে একটি বোতলে লুকিয়ে রাখে। অবশেষে সেই নির্ধারিত দিনটি এসে গেল, যে দিনটির জন্য সে মনে প্রাণে অপেক্ষা করছিল। তার পেটে এত ব্যথা হচ্ছিল যে মেয়েটি চিৎকার না করে থাকতে পারছিল না। সে বোতলে থাকা অনেকগুলি ব্যথানাশক ওষুধগুলো মুখে পুরে দিল। তারপর
হামাগুড়ি দিয়ে উঠে ধাপে ধাপে কারাগারের দরজার কাছে গেল এবং আগে থেকে প্রস্তুত করা সমস্ত চিঠি দরজায় লাগিয়ে দিল। এই সব করার পর সে তার শক্তি হারিয়ে ফেলে। সেই সময় তার বন্ধুরা দেখতে পেল যে মেয়েটি ইতিমধ্যেই অজ্ঞান হয়ে গেছে। তাকে জরুরিভাবে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু তখন মেয়েটির আর বাঁচতে ইচ্ছে করছিল না। তার নিঃসঙ্গ চোখে ক্লান্তি আর নিরাশক্তির ছায়া ছিল। পেটে থাকা শিশুটি কোনোভাবেই জন্ম নিতে পারছিল না। মেয়েটির মধ্যে কোনো প্রকার শক্তি না থাকায় বল প্রয়োগে সে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ডাক্তারই জোর করে শিশুটিকে বের করতে বাধ্য হন। এই প্রতিটি মুহূর্তই যেন মেয়েটির কাছে তীব্র অসীম যন্ত্রণার সমান ছিল। ঘামে ভেজা মুখ, নিস্তেজ চোখ। ধীরে ধীরে মেয়েটির চোখ বুজে আসছিল, আর তখনই সিদ্ধান্ত নেওয়া হলো তাকে আরও উন্নত হাসপাতালে পাঠানো হবে। কিন্তু রুমের ভেতর ছিল নিস্তব্ধতা, যেন মৃত্যু তার দরজায় কড়া নাড়ছে। মেয়েটি তখনও কোমায় ছিল, হয়তো সে আর কখনোই জেগে উঠতে চাইছিল না। যখন তার মা এই খবর শুনল, তখন কিছুই ভাবার সময় ছিল না। তিনি ছুটলেন, ভয়, কান্না আর আশঙ্কায় তাড়িত হয়ে। সে কোমায় থাকা মেয়ের পাশে এসে অঝরে কাঁদতে লাগল। কিন্তু ভাগ্য এখনও এই হতভাগ্যা মা ও মেয়েকে ছাড়েনি। মধ্যরাত্রে মেয়েটির হৃৎস্পন্দন ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। সে যন্ত্রণায় ভরা এই পৃথিবী ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পরেই তার বন্ধুরা জিনিসপত্রের মধ্যে রাখার চিঠিটি খুঁজে পেল। চিঠিতে লেখা ছিল, তুমি জেনে খুব খুশি হবে, যেদিন তুমি আমাকে খারাপ স্মৃতি উপহার দিয়েছিলে, সেদিন থেকেই আমি নিজেকে আবার নতুনভাবে এবং কঠোরভাবে বাঁচতে শুরু করেছিলাম। আমি হয়তো কখনো বলিনি, কিন্তু তুমি সব বুঝতে। আমার পছন্দ, আমার কষ্ট, আমার নীরবতা, তুমি সবসময় আমার পাশে ছিলে, সাহায্য করেছ। ধন্যবাদ। আজকে তোমার সঙ্গে দেখা করতে এসেছি, কিন্তু মন খারাপ নিয়ে, রাগ, হতাশা আর অভিমান নিয়ে। তুমি অনেক ভালোবাসা আর স্নেহ দিয়ে গড়া একজন মানুষ। আমি একদিনের জন্য হলেও তোমাকে ছেড়ে যেতে চেয়েছিলাম। হয়তো সেটা ভুল ছিল, দুঃখিত। তোমাকে আমি অনেকবার অবহেলা করেছি, আবার অনেক ভালোবেসেও ফেলেছি। যখন তুমি সমাজে মিশবে, চুল খোলা রাখো, হালকা মেকআপ করো, তখন যেন দূর থেকে দেখে মনে হয় তুমিই সবচেয়ে সুন্দর। তোমার বাবা মা তোমাকে ফেলে দেয়নি, তারা তোমাকে রক্ষা করতে চেয়েছিল। আমি জানি না এটা কেউ কখনো পড়বে কিনা, কিন্তু যদি সত্যি কেউ পড়ে, তাহলে এটাই আমার শেষ কথা। সিনেমার গল্প শেষ হয়, কিন্তু তার রেশ মনে গেঁথে থাকে। এটি শুধুমাত্র একটি মেয়ের ঘটনা নয়, বরং এটাই প্রতিটি দুর্বল, চুপ করে থাকা মেয়ের প্রতিচ্ছবি। যখন প্রমাণ থাকে না, তখন আইন বোবা হয়ে যায়। যখন কুসংস্কার জিতে যায়, তখন সত্য হারিয়ে যায়। তখন আমাদের মতো আত্মারা কোথায় যাবে? কে খুঁজে দেবে সেই আলো? তাহলে আজকের মতো এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।